একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয় প্রথম পত্রের অধ্যায় 10 থেকে প্লান্ট রিপ্রোডাকশনের উপর লেসন 9 এই বিষয়ে কথা বলছি, একটু খেয়াল করবা। টপিকটা হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। কৃত্রিম উপায়ে উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া আমরা এর আগে পড়েছি, যৌন অযৌন প্রজনন পড়তে গিয়ে, বাট এটা একটু ভিন্নধর্মী। এটা বলতে পারো কলা কৌশল বা হাইব্রিডাইজেশনটা বা হাতে কলমে কিভাবে করব সেটা একটু দেখাচ্ছে। খেয়াল করবে, লেসনটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে সুবিধা হবে। উদ্ভিদের কৃত্রিম প্রজনন, আর্টিফিশিয়াল রিপ্রোডাকশন অফ প্ল্যান্টস, বর্তমানে প্রচলিত ফসল হতে আরো উন্নত বৈশিষ্ট্যের নতুন প্রকরণ উদ্ভাবন প্রক্রিয়াকে সাধারণভাবে ব্রিডিং বলা হয়। ব্রিডিং, খেয়াল করো। নির্বাচন, অর্থাৎ তুমি যেন তেন উদ্ভিদ তো আমরা সিলেকশন করবো না, টার্গেটেড ক্যারেক্টারিস্টিক্স আছে এমন উদ্ভিদকে আমরা নির্বাচন করব, এটাই হচ্ছে সিলেকশন। সংকরায়ন, তাদের মধ্যে দুটার মধ্যে ক্রস করাবো। মিউটেশন, অবশ্যই ক্রসের ফলে একটা চেঞ্জ তো আসবেই। ইত্যাদি পদ্ধতির মাধ্যমে ফসলের উন্নত নতুন জাত উদ্ভাবন করা যায়। দুটি বিসদৃশ ভিন্নধর্মী ক্যারেক্টারিস্টিক্স। নির্বাচিত উদ্ভিদের মধ্যে যেখানে প্রাকৃতিক উপায়ে পরাগায়ন ও প্রজনন ঘটানো সম্ভব, সেখানে নিয়ন্ত্রিত উপায়ে পরাগায়ন ঘটিয়ে উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন করে উন্নত জাত বা প্রকরণ সৃষ্টি করাকে উদ্ভিদের কৃত্রিম প্রজনন বলে। সোজা কথা, এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত টার্গেটেড ক্যারেক্টার চাই, এবং এই টার্গেটেড ক্যারেক্টার চাই বলেই এই টার্গেটেড ক্যারেক্টার বিশিষ্ট দুটি উদ্ভিদের মধ্যে ক্রস করে আমি প্রত্যাশিত ফলন চাই। কিভাবে কাজটা করবো দেখো। এই প্রক্রিয়ায়, খেয়াল করো স্লাইডে, এই প্রক্রিয়ায় সৃষ্ট উদ্ভিদকে সংকর উদ্ভিদ বলা হয়। তারপর উন্নত নতুন ফসল সৃষ্টি প্রক্রিয়াগুলোর মধ্যে হাইব্রিডাইজেশন তথা সংকরায়ন অন্যতম। প্রকৃতিতে প্রাকৃতিক ভাবেও কিছু কিছু হাইব্রিডাইজেশন ঘটে থাকে, তবে সাধারণত কৃত্রিম উপায়েই হাইব্রিডাইজেশন ঘটানো হয়। সংকরায়ন হলো উদ্ভিদ প্রজননের এমন একটি পদ্ধতি যেখানে এক বা একাধিক জিনগত বৈশিষ্ট্য ভিন্ন দুগত অধিক উদ্ভিদের মধ্যে ক্রস করিয়ে নতুন ভ্যারাইটি উদ্ভাবন করা হয়। ভিন্নতর জেনেটিক বৈশিষ্ট্য মণ্ডিত দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করানোর প্রক্রিয়াকে বলা হয় কৃত্রিম হাইব্রিডাইজেশন। সাধারণত উন্নত বৈশিষ্ট্য মণ্ডিত নতুন প্রকরণ সৃষ্টির উদ্দেশ্যে এটি করা হয়। ওকে, কিভাবে করব দেখো, এখানে পাশে একটা ফিগার আমি দিয়েছি। কৃত্রিম হাইব্রিডাইজেশন বা সংকরায়ন প্রক্রিয়া বা কৌশল। কৃত্রিম হাইব্রিডাইজেশন বা সংকরায়ন প্রক্রিয়াটি কিভাবে করব দেখো। নাম্বার 1, পেরেন্ট সিলেকশন, পেরেন্ট নির্বাচন। অর্থাৎ ওই যে বলেছি, আমি প্রত্যাশিত ক্যারেক্টার আছে এমন দুটি উদ্ভিদকে আমি নির্বাচিত করব, তাদের মধ্যে আমি ক্রস করাবো। কাদের মধ্যে হাইব্রিডাইজেশন করতে হবে তা নির্বাচন করাই হলো পেরেন্ট নির্বাচন। পেরেন্টের কৃত্রিম স্বপরাগায়ন, এটা কেন করা হয়? পেরেন্ট স্বপরাগে না হলে এদেরকে কৃত্রিম স্বপরাগায়নের মাধ্যমে হোমোজাইগাস করা হয়। এগুলো ধাপে ধাপে কিছু কাজ আছে আর কি। হোমোজাইগাস করা হলে কি হবে? হোমোজাইগাস করা হলে যে ক্যারেক্টারটা পাওয়া যাবে সেটি হলো বিশুদ্ধ ক্যারেক্টার, অর্থাৎ এখানে প্রকট প্রচ্ছন্ন কোনো ক্যারেক্টার নেই। এটা সেকেন্ড ইয়ার বুঝতে সুবিধা হবে, ফার্স্ট ইয়ারের জন্য একটু অসুবিধা হবে, কারণ তোমাদের হয়তো এখনো জেনেটিক্সটা পড়ানো হয়নি। ক্লাস 9-10 যা পড়েছো সেটা সামান্যতম পড়েছো, এটা দিয়ে এসেন্সটুকু হবে না। হোমোজাইগাস, ধরো না কোনো একজন বা কোনো একটা উদ্ভিদ লম্বা, এই উদ্ভিদটা লম্বা, এটা হোমোজাইগাস লম্বা হতে পারে, হেটেরোজাইগাস লম্বা হতে পারে। অর্থাৎ বাবা এবং মায়ের যে দুটো জিন পেয়ে থাকে, সেই দুটো জিনের ক্যারেক্টার যখন লম্বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হয়, তখন ওই 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 লম্বা উদ্ভিদটি হবে হোমোজাইগাস। বাট কারো একটা, মারটা বা বাবারটা, যে কোনো একটা হচ্ছে লম্বা চরিত্র নিয়ন্ত্রণ করে, যে কোনো একটা খাটো চরিত্র নিয়ন্ত্রণ করে। এবং এইখানে ধরে নাও লম্বা চরিত্রটি প্রকট, অর্থাৎ ডমিনেন্ট ক্যারেক্টার। মানে এই দুটো চরিত্র একসাথে থাকলে লম্বাটা প্রকাশ পাবে, খাটোটা প্রকাশ পাবে না। সেরকম যখন হবে তখন সেই উদ্ভিদটি হচ্ছে হেটেরোজাইগাস, অর্থাৎ উদ্ভিদটি হোমোজাইগাস নয়। তার মানে এই লম্বা যে উদ্ভিদটি, তার দুটো বাবা মা থেকে পাওয়া দুটো জিন একই প্রকৃতির নয়, ভিন্ন প্রকৃতির। এই ধরনের হলে হেটেরোজাইগাস। তো সেক্ষেত্রে সেই ধরনের উদ্ভিদগুলোকে আমরা সংকর বলে থাকি, সংকর চরিত্রের উদ্ভিদ বলে থাকি। বাট আমার সিলেকশন করতে হবে, আমার সিলেকশন
এমন মানে সিলেকশন না করলেও আমি সেটাকে করে নেব। কিভাবে করে নেব? স্বপরাগায়নের মাধ্যমে। স্বপরাগায়ন যখন করব, ধরে নাও একটা ফুল, একটা উদ্ভিদ, এই ফুলটা উভলিঙ্গ ফুল। এই ফুলটাতে পুংস্তবক আছে, স্ত্রীস্তবক আছে, তুমি ধরে নাও। তখন ওই ফুলেরই পুরুষ স্তবক থেকে পরাগন স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যখন আমি স্থানান্তরিত করব, তখন কৃত্রিম উপায়ে করে দিলাম স্বপরাগায়ন, আর্টিফিশিয়ালি করে দিলাম স্বপরাগায়ন, তখন ওই ক্যারেক্টারটা এখানে থাকবে। ফলে বাহির থেকে কোনো ক্যারেক্টার আসার সুযোগ এখানে নাই। মানে ব্যাপারটা এমন, তোমাকে আগে প্ল্যানটাকে হোমোজাইগাস করে নিতে হবে। হোমোজাইগাস করে নেওয়ার কারণ হলো ক্যারেক্টারটা বিশুদ্ধ, এখানে ভেতরে অন্য ধরনের কোনো চরিত্র নিয়ন্ত্রণকারী জিন নেই। এই জন্য এটাকে হোমোজাইগাস করা হয়। কথাটা বুঝতে পেরেছো? দুইটা লম্বা মানুষ দেখেছো, দুটো একই ধরনের লম্বা তা না, দুটো লম্বা একই প্রজাতির দুটো উদ্ভিদ দেখেছো, তুমি দুটি লম্বা, বাট সেটা একই রকম লম্বা হতেও পারে, নাও হতে পারে। হোমোজাইগাস লম্বা হতে পারে, হেটেরোজাইগাস লম্বা হতে পারে। অর্থাৎ এই লম্বা ক্যারেক্টার নিয়ন্ত্রণকারী জিন যুগল একই প্রকৃতির হতে পারে, ভিন্ন প্রকৃতির হতে পারে। একটি বাবার থেকে, একটি মায়ের থেকে। দুটো একই প্রকৃতির হলে তখন এই জীবটি হোমোজাইগাস, অর্থাৎ বিশুদ্ধ, তার লম্বা ক্যারেক্টারটা বিশুদ্ধ। এখানেও খাটো ক্যারেক্টার নিয়ন্ত্রণকারী জিন পাশে নেই। বাট বাবা মায়ের বা পুরুষ উদ্ভিদ স্ত্রী উদ্ভিদের দুটো জিন যখন একটি লম্বার জন্য দায়ী, একটা খাটোর জন্য দায়ী, এক্ষেত্রে ধরে নাও লম্বাটি প্রকট, তাহলে লম্বাটি প্রকাশ পাবে, খাটোটি প্রকাশ পাবে না। এই উদ্ভিদটি লম্বা বাহ্যিকভাবে ফিনোটাইপে প্রকাশিত চরিত্র লম্বা, কিন্তু প্রকৃতপক্ষে এটি হেটেরোজাইগাস, অর্থাৎ এটি সংকর লম্বা। এই সংকর লম্বা হলে তুমি সেখান থেকে যখন ক্রস করবা, তখন খাটো বৈশিষ্ট্যটা তোমার প্রকাশ পেয়ে যেতে পারে, তোমার চাই লম্বা। এই জন্য উদ্ভিদটাকে আগে হোমোজাইগাস করে নিতে হবে, অর্থাৎ বিশুদ্ধ করে নিতে হবে। আচ্ছা, পেরিট উদ্ভিদের ইমাস্কুলেশন, যা আরেকটি চমৎকার বিষয়। এক্ষেত্রে আমরা কি করবো দেখো, যে পুষ্পকে মাতৃপুষ্প হিসেবে ধরা হবে, তা যদি উভলিঙ্গ হয় তাহলে ইমাস্কুলেশন করা হয়। এটা আবার কি কথা? ইমাস্কুলেশন অর্থ হলো পুংহীন করা, পুরুষহীন করা। পুরুষহীন মানে কি? মনে করো এই যে উদ্ভিদটা, এখানে আমরা দেখাবো কিভাবে ঘটনাটা ঘটিয়েছে। সরি, শেষের দিকে আমি একটু ব্যাখ্যা দিব কিভাবে কি করেছে, খেয়াল করবা। যে পুষ্পকে মাতৃপুষ্প হিসেবে ধরা হবে, দুটো ক্যারেক্টার নিলাম, সেখানে দুটো আমরা ক্রস করাবো, একটা থেকে পুরুষ ক্যারেক্টার নেব, একটা থেকে স্ত্রী ক্যারেক্টার নেব। যেখানে স্ত্রী ক্যারেক্টারটা চিন্তা করলাম, সেই ফুলটা যদি উভলিঙ্গ হয় তাহলে সেখানে তো সেখানে পরাগায়ন হয়ে যেতে পারে। পরাগায়ন হয়ে গেলে আমি বাহির থেকে যে ক্যারেক্টারটা আনবো সেটা এখানে প্রকাশের সুযোগ নাই। এই জন্য এই ফুলটা যদি উভলিঙ্গ হয় এবং সে যদি নিজে থেকেই পরাগায়ন ঘটে যায়, স্বপরাগায়ন হয়ে যায়, তাহলে আমি প্রত্যাশিত রেজাল্ট পাবো না। এই জন্য এটার পুরুষ স্তবকটাকে সরিয়ে ফেলতে হবে। এটাই হলো ইমাস্কুলেশন। এই পুরুষ স্তবকটা সরিয়ে নেওয়ার উদ্দেশ্যটা কি? এই পুরুষ স্তবকটা সরিয়ে নেওয়ার উদ্দেশ্য হলো আমি ভিন্ন আরেকটি উদ্ভিদের পুংস্তবক এই ফুলের গর্ভমুণ্ডে প্রবেশ করাবো। কথাটা হলো এটাই। এখানে খেয়াল করো, এটি মাতৃ উদ্ভিদ, এটি স্ত্রী উদ্ভিদ বলছে আর কি। স্ত্রী উদ্ভিদ হলে এখানে কি করেছে, গর্ভমুণ্ডে পরাগন লাগিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, গর্ভমুণ্ডে পরাগন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই ফুলটা ক্রসিং এর বিভিন্ন পর্যায়ে, ক থেকে ঘ, ইমাস্কুলেশন বা সংকরায়ন। আসলে পদ্ধতিগুলো কিভাবে করা হয় সেটাই সেখানে দেখা হচ্ছে। এগুলো তোমার বিষয় না, এগুলো পরাগরেণু, গর্ভমুণ্ড, এটা ব্রাশের মাধ্যমে করছে আর কি। এটাকে পুরুষহীন করছে, ক খ গ ঘ প্রসেসটা দেখিয়েছে। এই যে ফুলটা, ধরে নাও এই ফুলটা উভলিঙ্গ ফুল, তাহলে এখান থেকে পুংস্তবকটা সরিয়ে ফেলা হচ্ছে। পুংস্তবকটা সরিয়ে ফেলা হচ্ছে। এই সরিয়ে ফেলা হচ্ছে কেন? যাতে এখানে পরাগায়নটা হয়ে না যায়। বলছে দেখো, যে পুষ্পকে মাতৃপুষ্প হিসেবে ধরা হবে তার যদি উভলিঙ্গ হয় তাহলে ইমাস্কুলেশন করা হয়। পরিপক্ক হবার আগেই পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে ফেলাকে বলা হয় ইমাস্কুলেশন। পরীক্ষায় প্রশ্ন হবে। এতে করে স্বপরাগায়ন ঘটতে পারে না। ব্যাগিং, পলিথিন ব্যাগের সাহায্যে ক্রসে ব্যবহারের জন্য নির্বাচিত উদ্ভিদের পুষ্পিত অংশকে ঢেকে দেওয়া হয়। এটাই মূলত মাতৃ উদ্ভিদ, এটাই এটাকে দেখানো হচ্ছে। এই উদ্ভিদটাই এটাই। পলিথিন ব্যাগের সাহায্যে ক্রসে ব্যবহারের জন্য নির্বাচিত উদ্ভিদের পুষ্পিত অংশকে ঢেকে দেওয়া হয়। ক্রসিং, ব্যাগিং করা পুরুষ উদ্ভিদ হতে পুরুষ রেণু সংগ্রহ করে ব্যাগিং করা স্ত্রী উদ্ভিদের ইমাস্কুলেটেড পুষ্পের গর্ভমুণ্ডে ফেলা হয়। এই যে ফেলা হচ্ছে। লেবেলিং, ইমাস্কুলেশনের তারিখ, ক্রসিং এর তারিখ, মাতৃ ও পিতৃ উদ্ভিদ পরিচিতি,
সম্বলিত একটি লেবেল স্ত্রী উদ্ভিদে লাগিয়ে দেওয়া হয়। বীজ সংগ্রহ, কৃত্রিম পরাগায়নের ফলে সৃষ্ট ফলটি পাকলে তা থেকে বীজ সংগ্রহ করা হয়। ধরে নাও এই একটা উদ্ভিদ, এটাই মাতৃ উদ্ভিদ, এই যে ফুলটা, এই ফুলে মনে করো স্ত্রী পুরুষস্তবক দুটি আছে, এই যে মুকুলটা নিয়েছে, এখান থেকে পুংস্তবকটা সরিয়ে ফেলা হবে, কারণ এইখানে যেন পরাগায়নটা হয়ে না যায়, পরাগায়ন হয়ে গেলে আর সুযোগ নাই। তাহলে এই পুরুষ স্তবকটা সরিয়ে ফেলা হলো। সরানোর পরে এই পুরুষ স্তবক সরানোর পর এই ফুলে আমার টার্গেটেড, এই যেখানে দেখানো হচ্ছে, টার্গেটেড উদ্ভিদের পুংস্তবক থেকে পরাগরেণুটা এখানে আমি দেব, গর্ভমুণ্ডে দেব। এই চিত্রটা এখানে যেভাবে সেট আপ দিয়েছে বোঝাতে আসলে অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতে পারবে না, এখানে বিষয়গুলো এক্সপার্ট বুঝবে, বাট একজন ছাত্রের পক্ষে বোঝা একটু মুশকিল আছে। এইটাই ধরো একটা উদ্ভিদ, এই উদ্ভিদের মধ্যে আমরা কি করছি, পরাগায়নটা করব। এটাই আমার একটা টার্গেটেড স্ত্রী উদ্ভিদ, মাতৃ উদ্ভিদ, এটা স্ত্রী উদ্ভিদ ধরে নাও। এই ফুলটা ধরে নাও তুমি, এই ফুলটা মনে করো ধরে নাও তুমি উভলিঙ্গ। বাট উভলিঙ্গ যদি হয়, এখানে যদি পরাগায়ন হয়ে যায়, আমি তো এই ক্যারেক্টারটাই পাবো, নতুন আরেকটা ক্যারেক্টার এখানে পাবো না। আমি উন্নত একটা জাত সৃষ্টি করতে চাই, যার কারণে দু ধরনের ক্যারেক্টারের সম্মিলন ঘটাতে চাই। এখানে একটা ক্যারেক্টার আছে যেটা ভালো বা পজিটিভ, ধরে নাও লম্বা ক্যারেক্টারটা আমার পজিটিভ, এটা দরকার, এটাই আমার টার্গেটেড ধরে নাও। বাট আরেকটা একই প্রজাতির আরেকটা পুরুষ উদ্ভিদ পেয়েছি, প্রকরণ তো থাকতে পারে, ভ্যারাইটি থাকতে পারে, সেখানে মনে করে ভালো আঁশ উৎপাদন করছে, ওই আঁশ উৎপাদনকারী জিনটি এখানে আমি ট্রান্সফার করতে চাচ্ছি। তখন ওই পুরুষ ফুলের পরাগরেণুটা আমি এখানে গর্ভমুণ্ডে স্থাপন করব। এই স্থাপন করার জন্যই আগেভাগে এটার পুরুষ রেণুটা পুংস্তবকটাকে সরিয়ে ফেলবো, সরিয়ে না হলে এখান থেকে পরাগায়নটা হয়ে যাবে, আমার পরীক্ষণটি হবে না। এই যে পুংস্তবক সরিয়ে ফেললাম, এটাকে বলা হয় ইমাস্কুলেশন। কৃত্রিম প্রজননের সময় মাতৃ উদ্ভিদ বা স্ত্রী উদ্ভিদের যে ফুলটা, এখানে মাতৃ এটাকে স্ত্রী উদ্ভিদ হিসেবে ধরে নিলাম আর কি। বলতে পারো যে স্যার যদি উভলিঙ্গ হয় তাহলে স্ত্রী কেন, এইখান থেকে পুরুষ তো আমি সরিয়ে নেব, পুরুষ আমি সরিয়ে নেবো, এই যে পুরুষ সরিয়ে নিচ্ছে, দেখাচ্ছে এটা, এটা তো এভাবে ছিঁড়া, এখান থেকে তো কেটে নেওয়া যাবে না, বাট এখানে কেটে দেখিয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে, এই জন্য বললাম এই ফিগারটা তোমাদের জন্য অসুবিধা। এই ফুলটা এখান থেকে কেটে কেটে নিয়েছে, ফুল তো কেটে নেওয়া যাবে না, কেটে নিলে তার হবে না, এটা এখানেই থাকবে তোমার বোঝার সুবিধার্থে। এই যে পুংস্তবকটা সরিয়ে ফেলা হচ্ছে, এই যে নিডেল দিয়ে পুংস্তবকটা, এগুলো পুংস্তবক, এটা গর্ভমুণ্ড মাঝখানে স্ত্রী স্তবক, স্ত্রী কেশর, এগুলো সরিয়ে ফেলা হচ্ছে, এগুলো সরিয়ে ফেলা হচ্ছে। এবং এই মনে করো সেই ফুলটা, এই মনে করো সেই ফুলটা সরি, এই সরিয়ে ফেলা হয়েছে, এটা এই যে গর্ভমুণ্ডে, এটা বাইরে দেখানো হচ্ছে, আসলে সব ঘটনা এখানেই ঘটছে, সব ঘটনা এই জায়গায় ঘটছে, এভাবে দেখাচ্ছে। এই যে অন্য ফুলের একই প্রজাতিভুক্ত অন্য একটি, যদি অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি হলে ভিন্ন প্রজাতিভুক্ত হতে পারে, সংকরায়নের মধ্যে অন্ত এবং আন্তঃপ্রজাতি আছে, ইন্টারস্পেসিস বা ইন্ট্রাস্পেসিস আছে। যাই হোক, পরাগরেণু এই যে এখানে গর্ভমুণ্ডে স্থাপন করলো, মোট ঘটনাটা সব এখানেই ঘটবে। এটাই মাতৃ উদ্ভিদ, এখান থেকেই পুংস্তবকটা সরালাম, আরেকটা উদ্ভিদের পুংস্তবক থেকে পুংরেণু, পরাগরেণু এনে এখানে গর্ভমুণ্ডে দিলাম, এই পরাগায়ন হলো, তারপর এটাকে ঢেকে দেব, যাতে আর কোন ধরনের পরাগায়ন সংঘটিত হতে না পারে। এই কথাটা এটাই দেখো। তাহলে আমি সামনের দিকে আরেকটু যাই, বুঝবা। প্যারেন্ট উদ্ভিদের ইমাস্কুলেশন, যে পুষ্পকে মাতৃপুষ্প হিসেবে ধরা হবে তা যদি উভলিঙ্গ হয় তাহলে ইমাস্কুলেশন করা হয়। পরিপক্ক হবার আগেই পুষ্প থেকে পুংকেশর মেরে ফেলা বা সরিয়ে ফেলাকে বলা হয় ইমাস্কুলেশন। এতে করে স্বপরাগায়ন করতে পারে না। আর যদি উভলিঙ্গ না হয় ইমাস্কুলেশনের প্রয়োজন নাই। ব্যাগিং, পলিথিন ব্যাগের সাহায্যে ক্রসে ব্যবহারের জন্য নির্বাচিত উদ্ভিদের পুষ্পিত অংশকে ঢেকে দেওয়া হয়। এই যে পুষ্পিত অংশকে ঢেকে দেওয়া হয়েছে, যাতে করে বাহ্যিকভাবে, পরিবেশীভাবে অন্য কোনো ধরনের ফুলের পরাগরেণু আসতে না পারে। ক্রসিং, ব্যাগিং করা পুরুষ উদ্ভিদ আগে থেকে আমরা ব্যাগিং করে রাখবো, যাতে করে মৌমাছির মাধ্যমে বা পরাগায়নের মাধ্যমে বা বাতাসের মাধ্যমে যে কোনো ভাবে অন্য কোনো উদ্ভিদের পরাগরেণু ওই উদ্ভিদের গায়ে লেগে থাকতে পারে, এইটা যেন না হয়। ব্যাগিং করা পুরুষ উদ্ভিদ হতে পুরুষ রেণু সংগ্রহ করে ব্যাগিং করা স্ত্রী উদ্ভিদের ইমাস্কুলেটেড পুষ্পের গর্ভমুণ্ডে ফেলা হয়। এই তাহলে আমার কাজটা সাকসেস। লেবেলিং চিহ্নিত করে রাখা হবে, কি কাজ কিভাবে করলাম। ইমাস্কুলেশনের তারিখ, ক্রসিং এর তারিখ, মাতৃ পিতৃ উদ্ভিদ পরিচিতি সম্বলিত একটি লেবেল স্ত্রী উদ্ভিদে লাগিয়ে দেওয়া হয়। যাক হলো নির্দিষ্ট সময় পর বীজ সংগ্রহ, কৃত্রিম পরাগায়নের ফলে সৃষ্ট ফলটি পাকলে তা থেকে বীজ সংগ্রহ করা হয়। বীজ বপন করি ও F1 উদ্ভিদ। এখন বীজ বপন করার পর যে উদ্ভিদটি হবে অপত্য, সেটি হবে F1 ফিলিয়াল জেনারেশন, অর্থাৎ অপত্য 1।
এফ দিয়ে ফিলিয়াল, ফিলিয়াল মানে অপত্য অর্থাৎ নিউ জেনারেশন। পরবর্তী বছর কৃত্রিম ক্রসের ফলে সৃষ্ট বীজগুলো বপন করা হয় এবং F1 বংশধর সৃষ্টি হয়। F1 বংশধরগুলো হলো নির্বাচিত প্যারেন্টের হাইব্রিড, পরে F2 থেকে F6 পর্যন্ত বংশধর সৃষ্টি করে উন্নত বৈশিষ্ট্যমণ্ডিত নতুন প্রকরণ সৃষ্টি করা হয়। এভাবেই কাঙ্ক্ষিত চরিত্র সম্পন্ন অর্থাৎ উন্নত জাতের ফসল আমরা পেতে পারি বা পেয়ে থাকি। যাই হোক, F1 বংশধরের ব্যবহার ও নতুন প্রকরণ সৃষ্টি। F1 বংশধরের দুটি উদ্ভিদের মধ্যে ক্রস করিয়ে যেসব উদ্ভিদের সৃষ্টি হয় সেগুলো হলো F2 বংশধর। একই পদ্ধতিতে কয়েক প্রজন্ম ধরে এইভাবে সংকরায়ন করতে করতে একটি নতুন প্রকরণ এর জন্ম হয়। টোটালি ভিন্ন ক্যারেক্টার একটা চলে আসবে। প্রকৃতপক্ষে 3 হতে 6 নম্বর ধারাকে মিলিতভাবে কৃত্রিম প্রজননের কলা কৌশল বলা হয়। যাক, শেষের দিকে মোটামুটি সংকরায়ন পদ্ধতির কিছু কশন বা প্রিকশন, প্যারেন্ট নির্বাচন করার সময় তাদের পার্থক্যগুলো স্পষ্টভাবে লক্ষ্য করতে হবে। ইমাস্কুলেশন ও পরাগায়নের সময় হাত, সূঁচ, চিমটা, তুলি প্রভৃতি স্পিরিট দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। লক্ষ্য রাখতে হবে ইমাস্কুলেশনের সময় যেন একটি পুংকেশর থেকে না যায় এবং গর্ভকেশরের যেন কোনো ক্ষতি না হয়। ব্যাগিং ঠিক মতো করতে হবে এবং এর মধ্যে বায়ু প্রবেশের জন্য সুছিদ্র থাকতে হবে। সংকর বীজ সংগ্রহ এবং এক্ষেত্রে কলা কৌশল সঠিকভাবে অবলম্বন করতে হবে। এভাবেই হাইব্রিডাইজেশন বা সংকরায়ন করা হয় এবং উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন অর্থাৎ টার্গেটেড প্ল্যান্ট আমরা পেতে পারি। যাই হোক, মোটামুটি এখানে শেষ। তার আগে ছোট্ট একটি হোমওয়ার্ক, কৃত্রিম হাইব্রিডাইজেশন প্রক্রিয়ার কৌশল ব্যাখ্যা করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টপ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।